কৃষ্ণময়ীর একটুখানি ভালোবাসা পর্ব 12 লিখেছেন নাদিয়া সাউদ। নিঝুম অপহরণ হয়েছিল বিষয়টা জানার পর যেন আরও সহ্য করতে পারছেন না ইয়াসমিন বেগম। খুব একটা ভালো অবস্থাতেও ফেরেনি মেয়েটা। কি ঘটেছিল তার সঙ্গে কে জানে। কেন যে সবাই এত আদিক্ষেতা করছে ওকে নিয়ে। রাগে চোখ মুখ কুঁচকে টেবিলে খাবার সার্ভ করছেন তিনি। পাশেই চেয়ারে বসে মেয়ের সঙ্গে কথা বলছেন হাবিব শিকদার। সবার মুখে মুখে নিঝুমের নাম। কিভাবে মেয়েটাকে মানসিকভাবে ভালো রাখা যায়। টানা 5 দিন যাবৎ এসব শুনে শুনে বিরক্ত ইয়াসমিন বেগম। ছেলেটা ঠিকঠাক কর্মস্থলেও যাচ্ছে না কদিন। কয়েক মিনিটের ব্যবধানে ইসাব উপস্থিত হলো। কিছুক্ষণ আগে নিজ হাতে নিঝুমের জন্য রুমে খাবার নিয়ে গিয়েছিল সে। খাবার শেষ করে ওষুধ খাইয়ে এসেছে। ছেলের এই দায়িত্ব কর্তব্য দেখে খুব ভালো লাগছে হাবিব শিকদারের। ছেলের প্রতি পূর্ণ বিশ্বাস ছিল। তার বুদ্ধিমত্তা দিয়ে নিঝুমকে ঠিক চিনবে, বুঝতে পারবে। মেয়েটার প্রতি নির্দয় হবে না, এমন শিক্ষা সে পায়নি। চুপচাপ খাওয়ায় মনোযোগী হলো ইসাব। প্লেটে খাবার তুলে দিচ্ছেন ইয়াসমিন বেগম। ছেলে চিন্তিত মুখখানা মায়ের দৃষ্টি এড়ালো না। সব কিছুর মূলে নিশ্চয়ই নিঝুম। মেয়েটা এখন কাটার মতো গলায় বিঁধে আছে। না সরানো যাচ্ছে না সহ্য করা যাচ্ছে। ছেলে হয়তো কোনো উপায় অন্তর পাচ্ছে না। গলা ছেড়ে ছেলের উদ্দেশ্যে বললেন ইয়াসমিন বেগম, যে কোনো বিষয়ে দুশ্চিন্তা করলে সেটা মনে চেপে রাখতে নেই বাবা। তোর যা সিদ্ধান্ত নেওয়ার সেটাই নিবি। কলঙ্ক কখনো গৌরবের মুকুট হতে পারে না। মাটি কি বলতে চাইছে বুঝতে বাকি নেই ইসাবের। সন্দেহের বীজ বপন হয়েছে ওনার মনে। নিঝুমকে এই নিয়ে কিছু জিজ্ঞেস করেনি সে, করার প্রয়োজনও মনে করেনি। মেয়েটা ফিরে এসেছে এটাই অনেক। স্ত্রীর দিকে তাকিয়ে বললেন হাবিব শিকদার, তোমাকে কি নিঝুম নিজ মুখে বলেছে কিছু? কেন জানোই তা বলে যাচ্ছ? বাপরা মেয়েটার প্রতি একটু দয়াময় হয় না? ছেলের মনটা বিষিয়ে তুলছ। ভালোটা বুঝতে পারছো না ইয়াসমিন। ছেলের মন বিষিয়ে তুলছি মানে? ইসাবকে অবুঝ, বোঝে না কিছু। তুমি একদম আমার ছেলেকে কোনো কিছুতে জোর করবে না। নানান টেনশনে ছেলের মুখের দিকে তাকানো যাচ্ছে না। ইলা তাকিয়ে আছে ভাইয়ের দিকে, কোনো প্রতিক্রিয়া নেই তার। প্লেটের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আচমকা খাবার রেখে উঠে চলে গেল ইসাব। মুহূর্তে পরিবেশ স্তব্ধ হয়ে গেল। বাকি খাবারটুকু রেখে ইলাও উঠে গেল। মাঘের রাত, চারিদিকে ঠান্ডা বাতাস, নিস্তব্ধতা যেন সমস্ত পৃথিবীকে আসন্ন করে রেখেছে। চাঁদের আলো মিলান, বাতাসে যেন শীতলতা জমে আছে। মৃদু কুয়াশাগুলো কোথাও যেন মিলিয়ে যাচ্ছে যান্ত্রিক শহুরের সমীকরণে। ছাদে দাঁড়িয়ে সিগারেট ধরালো ইসাব। গায়ে পাতলা টি শার্ট। শীত বেশ সূক্ষ্মভাবে অনুভব হচ্ছে। কদিন ধরে চিন্তায় অস্থির লাগছে। নিঝুমের মনে ঠিক কী চলছে বোঝার উপায় নেই। আপাতত কোনো কথা বলছে না মেয়েটা। সুস্থ হলেই যদি চলে যেতে চায়, ফের যদি একই ঘটনা ঘটে, ভয় হচ্ছে ইসাবের। নিঝুমকে আটকে রাখার সাধ্য তার নেই, অধিকার থেকেও নেই। মেয়েটা বড্ড জেদি আর একরোখা। যেটা বলবে সেটাই করবে। অস্থির হয়ে চুলের মাঝে হাত চালিয়ে সিগারেটের ধোঁয়া ছড়ালো ইসাব। তোর ভাবনাও কি মায়ের মতোই ভাইয়া? ইলার কথায় ভাবনার গভীরতা থেকে বেরিয়ে আসলো ইসাব। হাত ভাঁজ করে উত্তরের আশায় ভাইয়ের দিকে তাকিয়ে আছে ইলা। হাতে থাকা সিগারেটটা ফেলে দিল ইসাব। গম্ভীর গলায় বলল, নিঝুমের সাথে অন্যায় কিছু হলে ও এভাবে মুখ বুঝে চুপচাপ বসে থাকতো না। অন্তত ওকে এটুকু চেনা আছে আমার। কিঞ্চিত চিন্তিত স্বরে বলল ইলা। হ্যাঁ, সহজে দমে যাওয়ার মেয়ে নিঝুম নয়। আমার মনে হয় পরিচিত কেউই ওকে কিডন্যাপ করেছিল, যার জন্য মেয়েটা কোনো অভিযোগ করেনি। থানা পুলিশের ঝামেলায় এড়িয়ে গেছে, নয়তো বাবার মৃত্যুর শোক ওকে পাথর করে দিয়েছে। এই চিন্তাটা ইসাবের ভাবনাতেও এসেছে। হুট করেই জিডি বন্ধ করে দিয়েছে নিঝুম। মেয়েটার মানসিক স্বাস্থ্যের কথা ভেবে নিজ থেকে কিছু জিজ্ঞেস করেনি সে। নিঝুমের ইচ্ছে হলে নিজ থেকেই জানাবে না হয়, শক্ত গলায় বলল। যদিও নিঝুম পরবর্তীতে কিছু জানায় কে বা কারা ওকে কিডন্যাপ করেছে, ইহজন্মে তাদের রেহাই দিব না আমি। গোটা একটা দিন কিসের মধ্যে দিয়ে গিয়েছে আমিই জানি। ভাইয়ের ক্রুব্ধ উদ্বিগ্ন স্বর শুনে চেয়ে রইল ইলা। ইসাবের চোখে মুখে নিঝুমের জন্য মায়া টান সুস্পষ্ট। ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসি নিয়ে বলল এলা, আচ্ছা ভাইয়া, মন থেকে একবার ভাবতো নিঝুম আর ফিরে আসলো না, তাহলে কি করতি তুই? ইলার কথায় সচকিত হয়ে উঠল ইসাব। চোখে মুখে শঙ্কা ছড়িয়ে গেল অত্যল্পকালে। উৎকণ্ঠা নিয়ে কিছু বলতে গিয়েও থেমে গেল সে। ইলা তাকে কথার ফাঁদে ফেলতে চাইছে, এটা বুঝতে মস্তিষ্ক কয়েক সেকেন্ড সময় নিল। নিঝুমের অনুপস্থিতি সত্যি দিশেহারা করে তুলেছিল ইসাবকে। সম্পূর্ণ পৃথিবীটাই থমকে গিয়েছিল যেন। মনে হয়েছিল নিঝুমের সাথে এক জনম পাড়ি দেওয়ার জন্যই জন্মেছে সে। নিজের জীবনের অর্থই হারিয়ে ফেলেছিল তখন। যদি সত্যি বাজে কিছু করতো, কি করতো ইসাব? বক্ষস্থল ফাঁকা হয়ে আসলো। বাকিটুকু ভাবতে পারলো না। চোখ বুজে ফেললো। প্রলম্বিত শ্বাস ফেলে দূর আকাশ পানে তাকালো। গম্ভীর স্বরে ইলাকে বলল নিচে চলে যেতে। ইসাব ঠিকই চায়, বোঝার বাকি নেই ইলার। প্রথম দিনের মতো নিঝুমকে অপছন্দ করলে কর্কশ গলায় দু একটা কথা বলে দিত এখন। অথচ দিব্যি নিশ্চুপ সে। তপ্ত শ্বাস ফেলে বলল ইলা, মানুষের মন বড্ড অদ্ভুত ভাইয়া, কি চায় নিজেই জানে না। নিঝুমকে হয়তো তুই একটু একটু করে বুঝতে পারছিস। আসলে আমাদের চোখে সবসময় রূপটাই আগে প্রাধান্য পায়, এটাই চিরাচরিত নিয়ম।
কজন সুন্দর মনের সন্ধান করে, তবে তোর কিন্তু একটা স্বচ্ছ মন আছে, নয়তো নিজুমের অভ্যন্তরীণ গুণ সৌন্দর্য চোখে পড়তো না, তোর চোখে ধরা পড়তো না। কিন্তু তুই শুরুতে মেয়েটার সাথে যে আচরণ করেছিস, তোর প্রতি ও বিরূপ ধারণা রাখবেই। অবশ্য বিয়ের দিন বউ বদল দেখলে যে কারোর রাগ মাথা গরম হবে। যাই হোক, কদিন ধরে নিজুমের প্রতি তোর যত্ন নমনীয়তা দেখছি। ওকে যদি সারা জীবনের জন্য আগলে রাখতে চাস তাহলে এমনটাই থাকিস ভাইয়া, নিজুম ঠিক বুঝবে তোকে। খোলা আকাশের নিচে দাঁড়িয়ে ভাবনা কষল ইসাব। সত্যি কি সে নিজুমকে চায়? ছোট্ট জীবনটা যাক না কেটে এই কৃষ্ণময়ীর সাথে, খুব একটা ক্ষতি হবে না তাতে, বরঞ্চ মন এতেই সায় দিচ্ছে। বাকি কি হবে সেটা না হয় সময় বলবে। তবে নিজেকেই সম্পূর্ণ মেলে ধরতে পারছে না ইসাব। এই পাষণ্ড মনে মেয়েকে যে বোঝা দেয়। ইসাবকে গুড নাইট বলে নিচে চলে যাওয়ার জন্য পা বাড়ালো ইলা। কিছুদের এগিয়ে যেতেই পিছু ডাকলো ইসাব। পা থামালো ইলা, ঘাড় ঘুরিয়ে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো। আমতা আমতা করে কপাল চুলকে বলল ইসাব, না মানে একটা বিষয়ে জানার ছিল আর কি। খুব তো সাইকোলজি নিয়ে পড়ছিস, নিজুমের মনস্তাত্ত্বিক চিন্তাধারণা সম্পর্কে বলতো একটু। ভাইয়ের কথা শুনে ঠোঁট টিপে হাসি আটকালো ইলা। নিজুমের প্রতি তবে আগ্রহ বাড়ছে তার। নিজেকে এবার পাকাপোক্তভাবে নিজুমের যোগ্য করে তুলতে চায় মনে হচ্ছে। ইলা পুনরায় এগিয়ে আসলো। রয়েস হয়ে দাঁড়ালো ইসাব। কয়েক সেকেন্ড চুপ থেকে বলল ইলা, নিজুম অত্যন্ত কঠোর ব্যক্তিত্বের। খুব কম সংখ্যক মেয়েই তোকে উপেক্ষা করার মতো ক্ষমতা রাখে ভাইয়া। একেবারে নেই বললেই চলে, কারণ তুই দেখতে যথেষ্ট হ্যান্ডসাম, অথচ তোর প্রতি নিজুমের কোনো আগ্রহই নেই। ওকে আকৃষ্ট করতে প্রখর বুদ্ধিমত্তা, মনের গভীরতা, সুন্দর চিন্তাভাবনা প্রয়োজন। আমি যতদূর বুঝেছি মেয়েটা স্যাপিও, আর এমন ব্যক্তিরা রূপের চেয়েও গুণকে প্রাধান্য দেয় বেশি। নিজুমের গায়ের রং চাপা বলে যে শারীরিক সৌন্দর্যের প্রতি সে আকৃষ্ট হবে এমন ধারণা করা ভুল। ইলার কথার সাথে সাথে ঈষৎ ঘাড় নাড়ল ইসাব, যেন গভীর মনোযোগ দিয়ে কোনো ছোট বাচ্চা নিজের পড়া বুঝে নিচ্ছে। ব্যাপারটা ভালো লাগছে ইলার। খানিক গলা ছেড়ে ফের বলল সে, আমি বলি কি ভাইয়া, তুইও স্যাপিও হয়ে যা, গুণকে কদর করতে শেখ, তাহলে নিজেকে আরও উত্তম রূপে বুঝতে পারবি। আর হ্যাঁ, কেবল লোক দেখানো ভালো সাজার অভিনয় করলে হবে না। তুই তখনই সফল হবি যখন মনের গভীর থেকে সত্যিই চাইবি। বোনের কথায় ছোট্ট একটা চোরা দীর্ঘশ্বাস পেল ইসাব। নিজুম নামের পাথর কতখানি গলাতে পারে দেখা যাক। এই প্রথম নিজের রূপ নিয়ে করা আত্মবিশ্বাস মিয়ে গেল হিসাবে। নিজের অভ্যন্তরীণ গুণ নিয়ে ভাবনায় পড়ল সে। সেদিক থেকে সে নিজুমের চেয়ে অসুন্দর। ঘড়িতে রাত 12টা। বিছানার উপর নিশ্চুপ বসে আছে নিজুম, দৃষ্টি জানালা গলিয়ে বাহিরে। সেদিনের লোমহর্ষক বিভৎস ঘটনা মনে পড়লে ঘুম হয় না তার। ভাগ্য সহায় না হলে কি হতো ভাবলেই শির দ্বারা বেয়ে শীতল স্রোত বয়ে যায়। নুহার কথা ভাবতেই ঘৃণার শরীর রিড়ি করে ওঠে। অথচ এই বোনের চিন্তায় বিভোর ছিল সে। অনেক ভেবে চিন্তে জিডি বন্ধ করে দিয়েছে নিজুম। কার জন্য লড়বে? নিজের জন্য করা জিডিটাও বন্ধ রাখতে বলেছে। চাইলেই অপরাধীদের সম্পর্কে মুখ খুলতে পারত সে। পুলিশ হয়তো তদন্ত করে আসল অপরাধীকে ধরত, কিন্তু নিজুমের সাথে যে আরও কয়েকটি জীবন বিপন্ন। শুধুমাত্র ইসাব আর তার পরিবারের কথা ভেবে মুখ খোলেনি নিজুম। কোনো দোষ না করেও কেন বিপদের সম্মুখীন হবে তারা? তাছাড়া ওসব গ্যাংয়ের আরও কতজনের সঙ্গে হাত আছে কে জানে। দুর্বৃত্তরা যখন জানতে পারবে নিজুম সমস্ত জিডি বন্ধ করে দিয়েছে, তখন নিশ্চয় তাদের ক্ষোভ কমে যাবে। তবে মনে হচ্ছে নুহার বিষয়টা ইসাবকে জানানো প্রয়োজন। নিজুম অপহরণ হয়েছিল তবুও জিডি অব্যাহত রাখেনি, এটা নিয়েও নিশ্চয় তার মনে নানান প্রশ্নের উদয় হয়েছে। রুমে প্রবেশ করতে নিজুমের দিকে দৃষ্টি আটকালো ইসাবের। মেয়েটাকে তো ঘুমের ওষুধ দিয়ে গিয়েছিল, সব কিছুর অনিয়ম করলে সুস্থ হবে কি করে? কাছাকাছি এগিয়ে আসতেই দেখলো চাঁদের দিকে তাকিয়ে গভীর চিন্তায় মগ্ন নিজুম। অন্ধকার রুমে চাঁদের আবছা আলোয় তার কৃষ্ণাঙ্গ ত্বক রৌপ্যের মতো জলজল করছে। অন্ধকার ঘরে সে এক অপার মায়াবী বিভা ছড়িয়ে বসে আছে, নিভৃত রাতের রূপকথার মতো অবিশ্বাস্য এক রূপবতী। এই সৌন্দর্য আগে ধরা দিয়েছিল চোখে? খুঁটিয়ে কিয়ৎক্ষণ পর্যবেক্ষণ করলো ইসাব। সব দিকেই নিখুঁত এই মেয়ে। শব্দ পেতেই পাশ ফিরে তাকালো নিজুম। বসা থেকে চট করে উঠে দাঁড়াতে গিয়ে পায়ের তলায় চোট পেল। সঙ্গে সঙ্গে হাঁটু ধরে মৃদু আত্মনাদ করে উঠল। বিচলিত হয়ে এগিয়ে আসলো ইসাব। বিনা বাক্যে পাজা করলে তুলে নিল নিজুমকে। আবছা আলোয় ইসাবের মুখের দিকে তাকালো নিজুম। ব্যাপারটা অবাক করলো না তাকে। গত 5 দিন যাবৎ অনিচ্ছাকৃত বেশ অনেকবারই কোলে চড়েছে সে। ইসাবকে দেখলে যে কেউ নিঃসন্দেহে বলবে সে একজন দায়িত্ববান স্বামী, আদর্শ পুরুষ। কেন নিজুমের জন্য এতখানি উদ্বেলিত সে? সর্বহারা নিজুমের প্রতি করুণা? এই হামবড়া পুরুষের থেকে আর কি বা আশা করা যায়? নিজুমকে খাটে শুইয়ে দিতে চাইল ইসাব। পাত সাধল নিজুম। বেলকনিতে যাবে বলল। আগত্যা নিজুমকে কোলে নিয়ে বেলকনিতে চলে আসলো ইসাব। লাঞ্চে বসিয়ে দিল। পরিবেশ যথেষ্ট শীতল। দূরে দৃষ্টি রেখে জড়সড় হয়ে বসলো নিজুম। নিষ্পলক চেয়ে রইল ইসাব। কপালের একপাশে গভীর কালো দাগ পড়া নিজুমের। সেখানে গুনে গুনে 6টা সেলাই লেগেছে।
মেয়েটার এই মলিন ফ্যাকাশে মুখখানা দেখলে বুক ভারী হয়ে আসে তার। ইচ্ছে করে সমস্ত কষ্ট ব্যথা নিজের মধ্যে শুষে নিতে। গভীর শ্বাস নিয়ে বলল নিঝুম, আপনাকে কিছু জানানোর আছে আমার। কথাটা শুনে কলিজা হঠাৎ ছ্যাদ করে উঠল ইসাবের। চলে যাওয়ার প্রসঙ্গে কিছু বলবে না তো? বাকিটুকু শুনতে রুদ্ধশ্বাসে নিশ্চুপ রইল সে। নুহার ব্যাপারটা সম্পূর্ণ খুলে বলল নিঝুম। সেই যোগসূত্র ধরেই তাকে অপহরণ করা হয়েছে, সেখান থেকেই বহু কষ্টে সে পালিয়ে এসেছে। কথাগুলো বলতে বলতে গলা ভেঙে আসলো তার। নিজেকে ধাতস্থ করে নিয়ে বলল, কখনো কখনো আমরা নিজের অতি আপনজনকেও চিনতে ভুল করি। আমি নিজেই নিশ্চয়তা দিয়ে কত কিছু বলেছিলাম, অথচ আমি আজ ভুল, মিথ্যে, আপনার মুখোমুখি দাঁড়াবার মুখ নেই। নির্বাক হয়ে নিঝুমের কথা শুনে যাচ্ছে ইসাব। মেয়েটা সুন্দরভাবে সত্য অন্যায় দোষ স্বীকার করতে জানে। কাছের মানুষ বিশ্বাসঘাতকতা করলে মানুষ সবচেয়ে বেশি অসহায় হয়ে পড়ে। পরিস্থিতি নিঝুমকে একেবারে ভেঙে চড়ে দিয়েছে। নুহার উপর ধিক্কার আসছে। সৌন্দর্যের মধ্যে কুৎসিত এক রূপ লুকায়িত ছিল। চোখ মুখ কুঁচকে বলল ইসাব, একটা বিষয় বুঝলাম না, জিডি বন্ধ করেছো কেন তুমি? যারা তোমার সাথে অন্যায় করেছে তাদের ছেড়ে দেবে কেন? আমি লড়ে যেতাম যদি আমার বোনকে ফিরিয়ে আনার কোনো উপায় থাকতো। তাই অযথা ঝামেলায় জড়াতে চাচ্ছি না। দয়া করে এই প্রসঙ্গে আর কিছু বলবেন না। বাকি আর কথা বাড়ালো না ইসাব। নিঝুমের কথা তার যৌক্তিক মনে হচ্ছে। তবুও মেয়েটাকে নজরে আগলে রাখতে হবে। কখন কোন সূত্র ধরে বিপদ চলে আসে বলা যায় না। রাতের গভীরতার সঙ্গে ঠান্ডার প্রকোপ বাড়ছে। গম্ভীর ভরাট সরে বলল ইসাব, রুমে চলো, ঘুমাবে। চাঁদের পানে দৃষ্টি রেখে বলল নিঝুম, ঘুম পাচ্ছে না, আপনি চলে যেতে পারেন। ব্যালকনি থেকে চলে গেল ইসাব। পাশ ফিরে তাকিয়ে ছোট্ট একটা দীর্ঘশ্বাস ফেলল নিঝুম। নিজের জন্য করা জিডিটা ওপেন রাখলে ইসাব আর তার পরিবারের সমস্যা হবে। এইটুকু কথা চেপে গিয়েছে সে। সম্ভব হলে এই মুহূর্তে এখান থেকে চলে যেত নিঝুম। এই নামমাত্র সম্পর্ক থেকে মুক্তি দিয়ে দিত ইসাবকে, যেন কোনো বিপদ স্পর্শ করতে না পারে লোকটাকে। বাবাও তো বেঁচে নেই, একটুখানি নিরাপদ ছায় কোথায় মিলবে? গ্রামের সেই ফুপির বাড়িতেই না হয় চলে যাবে। গায়ে কেউ নরম চাদর জড়িয়ে দিতে ভাবনা জাল ছিন্ন হলো নিঝুমের। চিরচেনা সেই সুমিষ্ট ঘ্রাণটা নাকে ধাক্কা খেল, যে সুবাসটা এখন নিঝুমের তনুময় জুড়েও লেপ্টে আসে, ঠিক এক সত্তার মতো। চাদরটা আঁকড়ে ধরে বলল নিঝুম, সম্পূর্ণ সুস্থ হলেই চলে যাব আমি। পেছনে দাঁড়িয়ে থাকা ইসাবের বক্ষস্থলে তোলপা শুরু হলো। ছোট্ট এই কথাটি তার অন্তর বিষাদে তিক্ত করে তুলল। শক্ত গলায় বলল সে, জানি, পূর্বেও তুমি এটা বলেছিলে আর কথা রেখেছিলে, তবে তখন আর এখনের মধ্যে বিস্তর তফাৎ। তোমার লাইফ রিস্ক ভালো করেই জানো। তুমি যদি ভেবে থাকো এটা নামমাত্র সম্পর্ক, তাহলে এভাবেই বয়ে চলুক। এখানে দায়বদ্ধ নয় কেউই। এটুকু বলবো, জেদের বসে নিজের ক্ষতির পথ বেছে নিও না। ইসাবের কথাগুলো কঠিন শোনালেও সত্য। করুণা আর মায়ের মধ্যে বহু ফারাক। বাবার কথা বড্ড মনে পড়ছে। সে বেঁচে থাকলে এত কিছু ভাবতে হতো না, এই মিথ্যে জালে আটকে থাকতে হতো না। হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছে বলল নিঝুম, কালকে একটু বাড়িতে যাব। বের হতে হবে না তোমাকে, কিছু প্রয়োজন হলে বলো, আমি এনে দেব। শক্ত ঢোক গিলে নিয়ে বলল নিঝুম, বাবাকে তো আর পাবো না, স্মৃতিটুকু নিয়ে আসতে হবে। দূর থেকে বাবার কবরটা একটু দেখে আসবো। সমস্যা নেই, ইলা আপুকে নিয়ে যাব সাথে, আমি বলে রেখেছিলাম তাকে। কিছু বলতে গিয়েও থেমে গেল ইসাব। ঘড়িতে এক পলক দৃষ্টি বুলে নিঝুমকে কোলে তোলার জন্য হাত বাড়ালো। বাদ সেদে বলল নিঝুম, কষ্ট হলেও আমি হেঁটে চলে যেতে পারবো। কথা তো রক্ষা করলো না ইসাব। কোলে তুলে নিয়ে রুমের দিকে হাঁটা ধরলো। বিকেলে ভার্সিটি থেকে ফিরে তৈরি হয়ে নিয়েছে ইলা। একটু পরে নিঝুমকে নিয়ে বের হবে। মেয়েটা আগে থেকে যথেষ্ট সুস্থ, কিন্তু হাটে খুঁড়িয়ে। পায়ের কাটা ঘা এখনও পুরোপুরি শুকায়নি। সম্ভব হলে এই অবস্থায় যেতে নিষেধ করতো ইলা। নিজের ভাইয়ের উপরও রাগ হচ্ছে। সে নিয়ে যাওয়ার কথা বলতে পারলো না একবার। ব্যাগ হাতে নিয়ে বেরোবার সময় কল আসলো ইলার ফোনে। স্ক্রিনে ইসাবের নাম। রিসিভ করে কানে জড়ালো। বেশ শান্ত গলায় বলল ইসাব, নিঝুমকে গিয়ে বল তুই ব্যস্ত আছিস, যেতে পারবি না। মানে? মেয়েটা ওর বাবার কবর দেখতে যেতে চাইছে, সেখানে একথা কিভাবে বলবো আমি? তোর মতো নির্দয় না সবাই। পুরো কথা শেষ করতে দে। তুই গিয়ে বলবি আমি ভাইয়াকে ফোন করে দিয়েছি, সে তোমাকে এসে নিয়ে যাবে। চলবে। বাকি পর্বগুলোর জন্য চ্যানেলেই চোখ রাখুন।